আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি 26 ব্যাচ তোমাদের পদার্থবিজ্ঞান ফাইনাল পরীক্ষা আগামীকাল। তোমাদের প্রিপারেশন মোটামুটি শেষ। ইভেন এই শেষ সময়ে লাস্ট ভিউ বলে যে একটি কথা আছে, সেই জন্যই আমাদের নিউক্লিয়ার সায়েন্সের পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রাম। আমরা সর্বাত্মক চেষ্টা করবো সবগুলো চ্যাপ্টার তোমাদের লাস্ট ভিউ অনুযায়ী দেওয়ার জন্য। আমি এই গতি চ্যাপ্টার থেকে 4টা টাইপ পড়াবো। এই 4টা টাইপের মধ্যেই তোমরা ইনশাল্লাহ সবগুলা কমন পাবা। তোমাদের ক্লাসটা দেখার মাধ্যমে তোমাদের চ্যাপ্টারটা রিভিশন হবে ইনশাল্লাহ। তাহলে আমরা চ্যাপ্টারের দিকে আগাই যাই। আমাদের ফার্স্ট হল আমরা পড়বো টাইপ 1 এর মধ্যে। আমি তোমাদের 3টা বিষয় রাখছি, পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু এবং বিচরণকাল বা উড্ডয়নকাল। এই যে বিষয়টা আছে, এই বিষয়টা আমি তোমাদের রাখছি। এখন এই পড়ন্ত বস্তুর সূত্রগুলো আমরা পড়ছি। পড়ন্ত মানে পজিটিভ সাইড, উপর থেকে নিচে পড়তেছে, আর নিক্ষিপ্ত মানে কি বলতো অভিকর্ষ ত্বরণের বিপরীতে যাচ্ছে, তার মানে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নেগেটিভ, এই কারণে দিয়ে রাখছি। তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, আর নিক্ষিপ্তর ক্ষেত্রে কি হবে মাইনাস। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার মাইনাস 2gh। তারপর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, আর নিক্ষিপ্তর ক্ষেত্রে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার। আর সমবেগের একটি সূত্র আছে গতি চ্যাপ্টারে আমরা জানি, সেটি হচ্ছে এস ইকুয়াল ভিটি। আর বিচরণকাল বা উড্ডয়নকালের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে টি ইকুয়াল 2u ডিভাইডেড জি। এইগুলো হচ্ছে আমাদের সূত্র। যে আমাদের এই টাইপটা পড়তে আমাদের এই সূত্রগুলো হলেই যথেষ্ট। এখন এখান থেকে কি কি টাইপের প্রশ্ন হতে পারে সেটা আমরা একটু দেখব। বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, মানে উপর থেকে যখন পড়বে তখনই তো নিচে ভূমিতে আঘাত করবে, তার মানে এটা পড়ন্ত বস্তু। বা ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ, তার মানে একটা বস্তু উপর থেকে ফেলে দিচ্ছ, তখন উপর থেকে একটা বস্তুকে ফেলে দিচ্ছ, তখন বস্তুটা ভূমি স্পর্শ করার মুহূর্তে একটা বেগ চাচ্ছে, বা কত বেগে আঘাত করবে, তার মানে একই জিনিস। তার মানে এটা কি পড়ন্ত বস্তু। তার বস্তুটির ভূমিতে পতিত হতে, তার মানে উপর থেকে একটা বস্তুকে যদি আমরা ফেলে দিই, তাহলে বস্তুটা উপর থেকে নিচে পড়বে, তাহলে এই নিচে পড়তে বস্তুটার একটি কি লাগবে বাবা, সময় লাগবে। তাহলে এই সময়ের মানটা চাইছে। তারপর বলছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। সর্বাধিক উচ্চতায় যখন উঠবে তখন এটা কি বস্তু, নিক্ষিপ্ত বস্তু, কারণ নিক্ষিপ্ত বস্তুকে নিক্ষেপ করলে বস্তুটা সর্বাধিক একটা উচ্চতা পাবে। তারপর ছিল সর্বাধিক উচ্চতায় উঠতে বস্তুটার কত সময় লাগবে। তার মানে পড়ন্তের ক্ষেত্রে যেমন উপর থেকে পড়তে বস্তুটার একটা সময় লাগতো, নিক্ষিপ্তের ক্ষেত্রেও সেম, যে নিচ থেকে একটা বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করতেছি, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় উঠতে একটা সময় লাগবে। এই সময় বা টি এর মানটাই চাইছে। তারপরে বলছে বস্তুটির বিচরণকাল বা উড্ডয়নকাল। বিচরণকাল উড্ডয়নকাল বলতে বিষয়টা সারসংক্ষেপ হচ্ছে একটি বস্তুর উত্থানকাল এবং পতনকালের যোগফলই হচ্ছে বিচরণকাল। তার মানে উঠতে যে সময় এবং নামতে যে সময়, দুইটা সময়ের যোগফলই হচ্ছে বিচরণকাল বা উড্ডয়নকাল। এই বিচরণকাল বা উড্ডয়নকালের ক্ষেত্রে আমাদের প্রশ্ন আসতে পারে। বা আরো একটা প্রশ্ন আছে যে কোন বস্তুটি ভূমিতে আগে পতিত হবে। তার মানে একটা বা দুইটা বস্তুকে তুমি একই সাথে উপরে আলাদা আলাদা বেগে উপরের দিকে নিক্ষেপ করছো, তোমাকে প্রশ্ন করছে যে কোন বস্তুটা ভূমিতে আগে পতিত হবে। তার মানে এটাও আমরা মানে কি দিয়ে বের করবো বলতো, বিচরণকাল বা উড্ডয়নকাল দিয়ে বের করব। তারপর আরো একটা প্রশ্ন বলছে ফিল্ডার ক্যাচটি ধরতে পারবে কিনা। অনেক সময় অনেক উদ্দীপক হয় বিচরণকাল বা উড্ডয়নকাল থেকে। এমন হয় যে একজন ব্যাটসম্যানকে এত বেগে উপরের দিকে, মানে ব্যাটসম্যান একদম একজন একটা বলকে ব্যাটসম্যান এত বেগে উপরের দিকে হিট করছে, বল উপরের দিকে উঠছে, অপর একজন দূর থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকে, যে ওই নির্দিষ্ট ডিস্টেন্স থেকে ফিল্ডার কি করছে বলতো, একটা নির্দিষ্ট বেগে আসছে বলটাকে ধরার জন্য। তাহলে মানে ব্যক্তির আসতে একটা সময় লাগছে এবং বলটা উপরে উঠছে আবার নিচে নামছে, এটাতে একটা সময় লাগছে। এই টাইপসের একটা উদ্দীপক আসে, সেটা হচ্ছে আমাদের 5 নাম্বার পয়েন্ট। তাহলে এই কয়েকটা প্রশ্ন করলেই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আমাদের কখনো প্রশ্ন করে, তার মানে এই বিষয়গুলো আসে কিভাবে দেখো। আমাদের যদি কখনো প্রশ্ন করে, আমরা পাশে একটা উদ্দীপক রাখছি, একটা নোট নিছি, এই নোট থেকে আমরা সবগুলা পড়বো। ইভেন নিচে বোর্ড গুলা বলে দেয়া আছে, কোন কোন বোর্ড দেখলে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে বা লাস্ট সময় এক নজর করে দেখতে পারবে। সিফাত একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিল। ইভে ইভেন পরের পার্ট হচ্ছে এবং নাজিয়া 150 মিটার উঁচু থেকে একটি বস্তুকে নিচে ফেলে দিল। তার মানে কয়টা ঘটনা, দুইটা ঘটনা। একটা হচ্ছে সিফাত আর একটা হচ্ছে নাজিয়া। তাহলে এরা কি করছে বলতো, 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে একটা বলকে সরিয়ে দিছে, আর একজন উপর থেকে একটা বস্তুকে নিচে ছেড়ে দিছে। তাহলে আমরা এই প্রশ্নগুলো একটু সলভ করে ফেলি। আমাদের ওটার জন্য কোশ্চেন, আর বা এটা হচ্ছে আমাদের উদ্দীপক, আর এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা একটু সলভ করব কিভাবে আসে। এক নাম্বার যদি আমরা একটু সলভ করি, তাহলে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। যদি কখনো এমন টাইপ প্রশ্ন হয়, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে বস্তু পড়লেই তো বেগে আঘাত করবে, তার মানে এটার ক্ষেত্রে আমাদের কত বেগে আঘাত করলে, একটা সূত্র ফিক্সড। তোমাদের প্রশ্ন হয় সমাধানের ক্ষেত্রে যে স্যার আমরা কখন কোন সূত্র প্রয়োগ করব, তার মানে কত বেগে ভূমিতে আঘাত করবে বা ভূমিতে স্পর্শ করার মুহূর্তে বেগ অবশ্যই একটা উচ্চতা দেয়া থাকবে। সেক্ষেত্রে আমাদের এই সূত্র হবে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। একটা জিনিস মাথায় রাখবা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ
শূন্য, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ক্ষেত্রে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে থাকতেছে কত 2g/h। তার মানে আমাদের ক্ষেত্রে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, তার মানে উপর থেকে একটা বস্তুকে ফেলে দিছে। তার মানে এই প্রশ্নটা কার জন্য? নাজিয়ার জন্য। কারণ নাজিয়া উপর থেকে একটা বস্তুকে ফেলে দিছে, কারণ ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g/h। তার মানে 2 ইন্টু 9.8 ইন্টু কত 150। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে একটা ভি স্কোয়ারের মান পাবো। তাহলে এখানে আমাদের ভি স্কোয়ারের মান কত আসে? 2 গুণন 9.8 গুণন 150। তাহলে এর ক্যালকুলেশন করার পর আমরা পাবো 54 পয়েন্ট, ভি এর মান পাবো 54.22 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। তার মানে এটাই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। কেন? কারণ এটা পড়ন্ত বস্তু বা ভূমিতে স্পর্শ করার মুহূর্তে বেগ সেম জিনিস। তারপরে বলছে বস্তুটি ভূমিতে পতিত হতে কত সময় লাগবে। একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে বস্তুটার একটা ভূমিতে পড়তে সময় লাগবে, এই সময়টার মান চাইছে। তার মানে আমাদের 2 নম্বর যদি আমরা সমাধান করি, তাহলে 2 নম্বর সমাধানটা কি হবে? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি বেগ চায় তাহলে এই সূত্র, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি সময় চায় তাহলে আমাদের এই সূত্রটা হবে। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের যদি কি চাই বাবা? সময় চাই, তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সময় চাইলে আমাদের এই সূত্র, আর যদি বেগ চায় তাহলে এই সূত্র। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমাদের সূত্র h ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য হওয়ার ফলে আলটিমেট এই পার্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা যদি একটু ফার্স্ট h ইকুয়াল হাফ জি টি স্কোয়ার, আমরা এখান থেকে লিখতে পারি 2h ইকুয়াল কি বলতো জি টি স্কোয়ার। আমরা একবারে লিখতে পারি টি ইকুয়াল 2h ডিভাইডেড জি। এখন আমরা এখানে মান বসাই দিব, 2 ইন্টু h এর মান 150 আর জি এর মান 9.8। এটা ক্যালকুলেট করলে আমরা মান পেয়ে যাব। দেখি আমাদের মান কত আসে। 150 গুণন হচ্ছে 2 ডিভাইডেড হচ্ছে 9.8, যেটা মান পাবো তার উপরে আমরা রুট করব। তার মানে 5.53 বা 5.54 সেকেন্ড, 5.53 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে আমাদের 1 এবং 2 নম্বর যে প্রশ্নটা ছিল, এই দুইটা ছিল হচ্ছে পড়ন্ত বস্তুর জন্য। তাহলে পড়ন্ত বস্তু কত বেগে, একটা বস্তুকে উপর থেকে ফেলে দিলে বস্তুটা কত বেগে ভূমিতে আঘাত করবে, এটা একটা প্রশ্ন হইতে পারে। আর একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিলে বস্তুটা পড়তে কতটুকু সময় লাগবে, এটা একটা প্রশ্ন হইতে পারে। তার মানে আমরা এই টাইপের ম্যাথে 2টা ক্রাইটেরিয়া সলভ করে ফেললাম। আর কয়টা ক্রাইটেরিয়া আছে? আর 3টা ক্রাইটেরিয়া আছে। তার মানে এটাও আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। এখন আমি একটু মিশাই দেই 1 এবং 2 নম্বর সমাধান। আচ্ছা, আমাদের 3 নম্বর বলছে বস্তুটি সর্বোচ্চ বা সর্বাধিক কত উচ্চতায় উঠবে। তার মানে সর্বোচ্চ বা সর্বাধিক উচ্চতায় উঠতে গেলে এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তার মানে এই ঘটনায় নিক্ষিপ্ত কে নিক্ষেপ করছে বা উপরের দিকে ছুড়ে দিছে কি? সিফাত। তাহলে সিফাতের ক্ষেত্রে একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিছে। তাহলে আমরা 3 নম্বর একটু সমাধান করি। 3 নম্বর সমাধানে বলছে যদি কখনো বলে সর্বোচ্চ বা সর্বাধিক উচ্চতা, কোনো কথা নাই বাবা, তোমার পরশুদিন পরীক্ষা বা কালকে পরীক্ষা তোমাদের। দেখো, তাহলে আমাদের কাজ হচ্ছে এই সূত্র হবে সর্বাধিক উচ্চতার সূত্র ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2g/h। তাহলে এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে? h নির্ণয় করতে হবে, কারণ সর্বাধিক উচ্চতা দ্বারা h বোঝাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবা, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ শূন্য। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর জন্য। কারণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি শূন্য? শেষ বেগ শূন্য। একটা বস্তুকে যদি আমি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি, দেখবে যে বস্তুটা উপরে গিয়ে খুব কম সময়ের জন্য হলেও থেমে যায়। কারণ তখন কি হয়ে যায়? শেষ বেগটা শূন্য হয়ে যায়। এই কারণে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ শূন্য হয়ে যায়। তাহলে আমরা বলছিলাম বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তার মানে কত উচ্চতার প্রশ্ন মানে নিক্ষিপ্ত বস্তুর প্রশ্ন। আর সর্বাধিক উচ্চতা চাইলে এই সূত্র হবে ফিক্সড, কোনো দিকে দেখার দরকার নাই। তাহলে 0 এর উপরে স্কয়ার থাকে ইউ স্কয়ার মাইনাস 2gh, মাইনাসটাকে এদিকে নিয়ে আসলে প্লাস হবে 2gh ইকুয়াল ইউ স্কয়ার। তার মানে আমরা শুধু h বের করবো, এখন রাখবো h ইকুয়াল ইউ স্কয়ার ডিভাইডেড 2g। তার মানে আমাদের উদ্দীপকের ক্ষেত্রে আমাদের h এর মান চাইছে, তার মানে আদিবেগ দেয়াই ছিল 40 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ স্কয়ার মানে কত? 40 এর উপর স্কয়ার ডিভাইডেড 2 গুণন 9.8। ক্যালকুলেট করব, যেটা আসবে আমাদের ওটাই অ্যান্সার। তাহলে আমরা একটু ক্যালকুলেট করে দেখি। 40 তার উপর স্কয়ার ডিভাইডেড 19.6, কারণ 9.8 কে 2 দ্বারা গুণ করলে 19.6 আসে। তাহলে আসবে 81.63 মিটার, 81.63 মিটার। এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। এই 5টার মধ্যে তোমাদের এই যে কোশ্চেন টাইপের যে 5টা প্রশ্ন লিখছি, তোমরা একটু
স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, এই 5টা থেকে কোনো না কোনো বোর্ডে ইনশাল্লাহ আসবে, কোনো না কোনো বোর্ডে আসবেই ইনশাল্লাহ। এই 5টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি, তোমরা পরশুদিন ইনশাল্লাহ বা কালকে দেখতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো 3 নাম্বার আমাদের সমাধান শেষ। তারপরে আমরা কি বলতো 4 নাম্বারে যাব। 4 নাম্বার বলতে বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে বস্তুটা সর্বাধিক উচ্চতায় উঠতে বস্তুটার কতটুকু সময় লাগবে। একটা বস্তু যেমন সর্বাধিক একটা দূরত্ব গেছে, এই দূরত্বটা বা এই উচ্চতাটা যেতে তার সময় লাগছে, এই সময়টার মান চাইছে। তাহলে আমাদের 4 নাম্বার সমাধানটা হবে বাবা, দেখি একটু আমরা, যদি কখনো সর্বাধিক উচ্চতায় উঠতে সময় চায়, আমাদের সূত্র ফিক্সড, এটা লিখবো v = u - gt। আমরা বলছিলাম সর্বাধিক উচ্চতা, তার মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেই তো হচ্ছে সর্বাধিক উচ্চতা পাইলাম এবং সর্বাধিক উচ্চতায় উঠতে সময় পাইতেছি। তাহলে আমাদের কি সর্বাধিক উচ্চতা যদি হয় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় কি শূন্য, শেষ বেগ শূন্য। তাহলে এই কারণে আমরা লিখতে পারি 0, আর এখানে আমরা লিখতে পারি u - gt। এই মাইনাসটাকে এদিকে কনভার্ট করলে কি হয়, gt = u, আর t ইকুয়াল হচ্ছে u ডিভাইডেড g, যেখানে উদ্দীপকে দেয়াই আছে u এর মান 40 আর g এর মান তো জানতেই ফিক্সড 9.8। তাহলে আমাদের কত আসে, 40 ভাগ 9.8, তাহলে 4.08 সেকেন্ড, 4.08 সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কয়টা শেষ, 4টা প্রশ্ন আমরা পড়ে ফেলছি। এটা 3 নাম্বার না, এটা হচ্ছে 4 নাম্বার ছিল। এখন আমাদের কাজ হচ্ছে 5 নম্বর প্রশ্ন, বস্তুটির বিচরণ কাল বা উড্ডয়ন কাল নির্ণয় করো। এই বিচরণ কাল বা উড্ডয়ন কালের ক্ষেত্রে আমরা একটু দেখব বিচরণ কাল কয়টা বস্তু ছিল, একটা বস্তু সিফাত উপরের দিকে নিক্ষেপ করছে, মানে বিচরণ কাল বা উড্ডয়ন কাল পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হবে না, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে। কেন? কারণ একটা বস্তুর উত্থান কাল এবং পতন কালের যোগফলেই হচ্ছে বিচরণ কাল। উত্থান কাল মানে উঠতে যে সময়, আর পতন কাল বলতে নামতে যে সময়। তাহলে আমাদের পড়ন্ত বস্তু হলে তো উপর থেকে শুধু পড়বে, মানে শুধু পতন কাল পাবো, তাহলে কি বিচরণ কাল হচ্ছে, হচ্ছে না। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বস্তুটা উপরে উঠবে আবার নিচে নামবে, তাহলে আমরা দুটাই পাচ্ছি, তার মানে উত্থান কাল এবং পতন কালের যোগফলও পাচ্ছি, তার মানে বিচরণ কালও পাচ্ছি। তাহলে একটু দেখি, আমাদের বস্তুটির বিচরণ কাল চাইছে, তার মানে বস্তুটার যদি বিচরণ কাল বা উড্ডয়ন কাল আমরা পেয়ে যাই, তাহলে আমাদের কাজ কি, আমরা 5 নম্বর সমাধান করব। 5 নম্বর সমাধানের ক্ষেত্রে আমাদের সূত্র দেয়া আছে t = 2u / g, বিচরণ কাল বা উড্ডয়ন কালের। এই সূত্রটা আমরা কোথা থেকে মানে আসছে আমরা একটু দেখব, যে এই যে h = ut - ½ gt², এই সূত্র থেকে আসবে আমাদের বিচরণ কাল বা উড্ডয়ন কালের সূত্র। সর্বাধিক উচ্চতার সূত্র আসছে হচ্ছে এই v² = u² - 2gh, আর এখান থেকে আসছে সর্বাধিক উচ্চতায় উঠতে সময়। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো বা পড়ছো। আমরা বিচরণ কাল বা উড্ডয়ন কালকে যেহেতু বড় টি দ্বারা প্রকাশ করি, এই কারণে আমরা লিখতে পারি h = ut - ½ gt²। তার মানে একটা বস্তু উপরে উঠছে, বিচরণ কাল বা আমরা প্রমাণ নিয়ে আসতেছি, মানে t = 2u / g শর্ট সময়ে 1 মিনিটের মধ্যে যে কিভাবে আসে। মানে একটা বস্তু উপরে উঠছে আবার বস্তুটা নিচে নামছে, এই সম্পূর্ণটাই বিচরণ কাল, উত্থান কাল এবং পতন কালের যোগফল। তাহলে বস্তুটা উপরে গেছে আবার নিচে নামছে, বস্তুটার কি কোনো হাইট আছে, উচ্চতা আছে? কোনো উচ্চতা নাই। যদি উচ্চতা না থাকে তাহলে কি h = 0, এখানে থাকে কি ut - ½ gt²। তাহলে এখন এটাকে আমরা -½ gt² কে এদিকে নিয়ে আসলে কি হবে, প্লাস ½ gt² ইকুয়াল কি ut। তার মানে এখান থেকে আমরা একেবারে কি বলতো এই টুটা গুণ করে দিতে পারি, gt² ইকুয়াল 2u। আচ্ছা, উভয় দিক থেকে আমরা একবারে ক্যালকুলেট করতে পারি, gt² না, এই উভয় দিক থেকে একটা করে টি আউট হয়ে যায়। তাহলে টি যদি উভয় দিক থেকে চলে যায়, তাহলে এখানে থাকবে কি gt, আর আড়াআড়ি গুণ করলে হবে 2u। তার মানে এখান থেকে আসবে t ইকুয়াল হচ্ছে 2u / g। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। উভয় দিক থেকে একটা করে টি চলে যাচ্ছে, তার মানে এখানে থাকবে শুধু জিটি, আর হাফটা আমরা ওইদিকে পার করে দিচ্ছি, তার মানে কি হয়ে যায় 2u হয়ে যায়। তাহলে শুধু টি এর মান দরকার, এই কারণে t = 2u / g। এখন আমরা যদি মান বসাই দিই, তাহলে সিফাত যে বস্তুটা বা ক্রিকেট বলকে উপরের দিকে নিক্ষেপ করছে, তাহলে এই ক্রিকেট বলের বিচরণ কাল বা উড্ডয়ন কাল কত, তাহলে আমাদের মান বসাই দিলে আসবে 2 × 40 / 9.8, 80 / 9.8। তাহলে আমাদের মান কত আসে আমরা একটু দেখে ফেলি, 80 / 9.8, তার মানে আমাদের আসে 8.16 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের বিচরণ কাল বা উড্ডয়ন কাল। তারপরে এখান থেকে আরো একটা প্রশ্ন আমরা অথবা দিয়ে কিছু প্রশ্ন অ্যাড করছি, কোন বস্তুটি ভূমিতে আগে পতিত হবে।
তার মানে দুইটা বেগে যদি কখনো কোনো বস্তু নিক্ষেপ করে, একটু বলে দেই এর বাইরে আমাদের অন্তর্ভুক্ত আরো কি কি প্রশ্ন আসতে পারে। দেখো, দুইটা বস্তু দুইটা আলাদা আলাদা বেগে, মনে করো যে 120 হতে পারে একটা, আর একটা হইতে পারে 150 মিটার পার সেকেন্ড, দুইটা আলাদা আলাদা বেগে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে কোন বস্তুটা আগে ভূমিতে পতিত হবে। তার মানে আমাদের কাজ হচ্ছে দুইটা বস্তুর বিচরণকাল বা উড্ডয়নকালের মান বের করা। তাহলে আমরা বিচরণকাল বা উড্ডয়নকালের মান বের করলেই আমরা কি পাবো বলতো, একটা বস্তুর উপরে যাওয়া এবং নিচে আসার সময় পেয়ে যাচ্ছি। আর যার কম সময় লাগবে সেই তো আগে পতিত হবে। যেমন দৌড় প্রতিযোগিতায় যার কম সময় লাগে সে ফার্স্ট হয়, সেম অ্যাজ এটাও। তার মানে যার কম সময় লাগবে সেই আগে ভূমিতে পতিত হবে। তাহলে এমন টাইপ থেকে আমাদের কি আসতে পারে বলতো, প্রশ্ন আসতে পারে এমন ঘটনা দিয়ে। আরো একটা ঘটনা হতে পারে কেমন, একজন ক্রিকেট বলকে, মানে একজন ব্যাটসম্যান ক্রিকেট বলকে এই যে এই বিন্দু থেকে খাড়া উপরের দিকে ছুড়ে দিছে, ধরলাম 40 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিছে। অপর একজন ফিল্ডার ধরলাম 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে বলটিকে ধরার জন্য এই এ অবস্থান থেকে বি অবস্থানের দিকে আসলো। তাহলে এমন ঘটনা হতে পারে। এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে ফিল্ডার ক্যাচটি ধরতে পারবে কি পারবে না। তাহলে আমাদের কাজ কি, এই যে বি অবস্থান থেকে একটি বলকে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, তাহলে এই বস্তুটা উপরে গেছে আবার নিচে আসছে, এর একটা বিচরণকাল বা উড্ডয়নকাল আছে। তাহলে আমরা যদি এর বিচরণকাল বা উড্ডয়নকাল বের করি, তাহলে টি ইকুয়াল টু ইউ ডিভাইডেড জি, 2 ইন্টু ইউ 40 দেওয়ার কারণ হচ্ছে একটু আগে আমরা ম্যাথের অ্যান্সারটা বের করছি 8.16। তার মানে বলটার ক্ষেত্রে আমরা এই বি অবস্থানে কি একটা বলকে নিক্ষেপ করছি, মানে বলের আমরা বিচরণকাল বা উড্ডয়নকাল পেয়ে গেলাম। এখন এখানে আছে একজন ফিল্ডার, এই অবস্থানে আছে ফিল্ডার। তাহলে ফিল্ডার বলটিকে ধরার জন্য 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিছে। তাহলে এখানে ক্ষেত্রে সমবেগে যদি দৌড় দেয় তাহলে সূত্র কি, এস ইকুয়াল ভিটি, তাহলে টি ইকুয়াল এস ডিভাইডেড ভি। এস হচ্ছে 30 আর টি ভি হচ্ছে 6, তাহলে এখান থেকে আসবে কত সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে ফিল্ডারের আসতে সময় লাগতেছে বলের নিকট 5 সেকেন্ড, আর বলটা উপর থেকে নিচে পড়তে লাগতেছে কত, 8.16 সেকেন্ড। মানে ফিল্ডার গিয়ে কি বলতো 3 মিনিট রেস্ট নিবে, তার মানে বল আসবে তারপর ক্যাচ ধরবে। তাহলে আলটিমেট কি বলতো, ফিল্ডার ক্যাচটি ধরতে পারবে। আর কোনো কারণে যদি কি হয় বলতো, ফিল্ডারের বলটা মানে ফিল্ডারের উপর থেকে বলটা পড়বে, পড়তে যদি কোনো কারণে এখানে সময় লাগতো 4.9 সেকেন্ড, আর ফিল্ডারের যেতে লাগতো কত সেকেন্ড, 5 সেকেন্ড, তাহলে আলটিমেট ক্যাচটি ধরতে পারতো না। তাহলে কি হতো, ক্যাচটি মিস হতো। আর ক্যাচ মিস হলে কি বলতো, ব্যাটসম্যানকে আউট করা যেত না, ক্যাচটি সম্ভব হতো না। আমার কথা বোঝা গেছে? এই টাইপের প্রশ্ন আসতে পারে। আশা করি তোমরা টাইপ 1টা বুঝতে পারছো। তবে টাইপ 1 এর মধ্যে আমাদের এই টাইপের বিষয়গুলো সবগুলা ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা পড়বো কি বলতো, টাইপ 2। টাইপ 2 এর মধ্যে আমরা কি কি পড়বো আমরা একটু পরে দেখতে পাচ্ছি। এবার আসো টাইপ 2 এ। এই টাইপ 2 এ কি আছে দেখো তো বাবা, টাইপ 2 আমরা পড়বো লেখচিত্র, বেগ সময়, দূরত্ব বা সরণ সময়, ত্বরণ সময়, তারপর আমাদের ছক আছে, লেখচিত্র দিয়ে উদ্দীপক আছে, এবং এই উদ্দীপকের সলিউশনের ওয়েও বলে দেয়া আছে। তাহলে আমরা একটু দেখবো, এই টাইপটা খুব দ্রুত আমরা শেষ করে ফেলবো। আমরা মনে রাখবো বেগ সময় লেখচিত্র অলওয়েজ কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। তার মানে এমন যদি থাকে তাহলে সেটা সমবেগ বা শূন্য ত্বরণ, এমন লেখচিত্র হলে সেটা সমত্বরণ, এমন হলে অসমত্বরণ, আর এমন হলে কি সমমন্দন। আর এই সরণ সময় লেখচিত্র, সরণ সময় লেখচিত্র এটা কি নির্দেশ করে, সরণ সময় লেখচিত্র তোমার নির্দেশ করবে স্থির অবস্থা বা শূন্য বেগ। আরো একটা নাম আছে শূন্য বেগ। এটা নির্দেশ করে সমবেগ, আর এটা নির্দেশ করে অসমবেগ। তার মানে এগুলো আমাদের লেখচিত্র। এটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র, এটা হচ্ছে সরণ বাই সময় লেখচিত্র, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আর ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে প্রতিটা পয়েন্টের ত্বরণ নির্ণয়, এটা হচ্ছে মানে আমাদের সলিউশন টাইপ। আর এটা হচ্ছে গতিকালে তার কি বলতো বিভিন্ন অবস্থা। তার মানে আমাদের এই বিভিন্ন অবস্থা বলছে, তাহলে উদ্দীপক বোঝার জন্য এই আমাদের যতগুলো টাইপ আছে এগুলো হচ্ছে উদ্দীপক বোঝার জন্য। তাহলে বেগের পরিবর্তন বা গতিকালে বেগের বিভিন্ন অবস্থা বা গতিবেগের পরিবর্তন এমন যদি টাইপ আসে, তাহলে আমাদের সূত্র হবে v ইকুয়াল s2 মাইনাস s1 ডিভাইডেড t2 মাইনাস t1। আমরা যদি কোনো কারণে প্রশ্ন পাই ত্বরণ এর পরিবর্তন, বেগের প্রকৃতি, বেগের পরিবর্তনের হার, ঢালের প্রকৃতি বা গতির প্রকৃতি, গতির বিভিন্ন অবস্থা, তাহলে আমাদের অ্যান্সার হবে আমরা প্রতিটা পয়েন্টে কি নির্ণয় করবো, ত্বরণ নির্ণয় করবো। এই ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে a ইকুয়াল v2 মাইনাস v1 ডিভাইডেড t2 মাইনাস t1। আচ্ছা, এখন আমরা দেখবো, এখন আমরা যদি এখান থেকে পেয়ে যাই বেগ সময় লেখচিত্র বা হচ্ছে ত্বরণ সময় বা সরণ সময়, এই লেখচিত্রগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কাজ কি, আমাদের সলিউশনের নিয়ম জানতে হবে। তাহলে সমত্বরণে যদি অতিক্রান্ত দূরত্ব বলে, তাহলে আমাদের সলিউশনের টাইপ হচ্ছে দুইটা। এক হচ্ছে আমাদের ত্বরণ
এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটা একটা সূত্র। আর এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এর স্কয়ার। তার মানে আমাদের এই দুইটা মিলেই সমত্বরণে আমরা অতিক্রান্ত দূরত্ব পাবো। তারপরে যদি সমবেগ বলে তাহলে সূত্র হবে এস ইকুয়াল ভিটি, আর যদি সমমন্দন বলে তাহলে সূত্র হবে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। এটাই হচ্ছে আমাদের সলিউশনের নিয়ম। এখন এখানে দুইটা উদ্দীপক দিছি, উদ্দীপক দিয়ে আছে। তোমাকে এখন যদি প্রশ্ন বলে যে এরকম যে এই লেখচিত্র বা এই ছকে তুমি কিভাবে বুঝবা কোনটা সমবেগ, কোনটা সমত্বরণ, কোনটা সমমন্দন। তার মানে আমাদের কাজ আছে, আমরা দেখবো কতটুকু পর্যন্ত ত্বরণ একই। এই ত্বরণ একইটা আমরা ক্যালকুলেটরে দেখতে পারি বেগটাকে সময় দ্বারা ভাগ করে। তাহলে আমরা যদি বেগটাকে সময় দ্বারা ভাগ করে দেবো, তাহলে 4 ডিভাইডেড কত 20, তাহলে 4 ডিভাইডেড 20 মানে 2 0.2, তাহলে 8 ডিভাইডেড কত 40, তার মানে 0.2, তার মানে 12 ডিভাইডেড কত বলতো 60, তার মানে আলটিমেট কত 0.2। তার মানে আমরা বেগটাকে কি দ্বারা ভাগ করবো বলতো, সময় দ্বারা ভাগ করব। যদি প্রতিটা পয়েন্টে বা আমরা প্রতিটা পয়েন্টে ত্বরণের মান নির্ণয় করে দেখবো, যতটুকু পর্যন্ত ত্বরণ একই থাকবে সেটা সমত্বরণ, আর সমত্বরণ হলে অতিক্রান্ত দূরত্ব আমরা আলটিমেট পেয়ে যাব। তারপর বলছে এই যে তারপরে বলতো বেগ একই, তার মানে যতটুকু পর্যন্ত সময় বেগ একই থাকবে তার মানে এতটুকু কি বলতো সমবেগ। তারপরে বেগটা আস্তে 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 কি পাচ্ছে বলতো হ্রাস পাচ্ছে, আর বেগ যদি আস্তে আস্তে হ্রাস পায় তাহলে এটা হচ্ছে সমমন্দন। তাহলে এখান থেকে আমরা কিভাবে বুঝতে পারবো বলতো, তার মানে এটা ছিল সমত্বরণ, সমবেগ, এটা সমমন্দন। তাহলে আমাদের তিনটা ক্রাইটেরিয়া ছিল। তাহলে আশা করি তোমরা এই যে এই সূত্র দিয়ে লাইন নিতে পারবে। দেখো তারপরে আছে, আর এই লেখচিত্র ক্ষেত্রে দেয়া আছে বেগ বাই সময়। এই যে দেখো কি নির্দেশ করে, এ বি অংশ সমত্বরণ নির্দেশ করতেছে, বি এবং সি অংশ সমবেগ নির্দেশ করতেছে, আর সি ডি অংশ কি নির্দেশ করতেছে সমমন্দন নির্দেশ করতেছে। যদি হয় এমন তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি টোটাল চাই তাহলে আমরা S1 প্লাস S2 প্লাস S3 তিনটা যোগ করে দিলে অ্যান্সার শেষ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন কোনো কারণে যদি এই ম্যাথ গুলোর ক্ষেত্রে তম সেকেন্ড চাই, তাহলে তম সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বলে তাহলে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলে কোশ্চেন। তাহলে তম সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বলে তাহলে আমাদের কাজ কি, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলে আমরা সাপোজ ধরলাম এই ম্যাথ থেকে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলছে, ধরলাম 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলছে। 10তম মানে সলিউশনের নিয়ম হচ্ছে যততম বলবে তার জন্য অতিক্রান্ত দূরত্ব, আর যততম বলবে তার থেকে এক কম সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব। 10তম মানে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা পাবো। তাহলে S10 এর মান পাবো একটা। আরেকটা বের করবো 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা পাবো S9। আমরা সাপোজ ধরলাম এটা 100 মিটার, আর S9 ধরলাম আমাদের কত মিটার, 90 মিটার ধরলাম, ধরে নিচ্ছি। তাহলে আমাদের 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল হচ্ছে S10 মাইনাস S9, মানে 100 মাইনাস 90, তার মানে কত 10 মিটার। এটা আমরা সাপোজ ধরে নিচ্ছি। তার মানে এই যে 10তম সেকেন্ডটা বোঝায় এই যে একটা বস্তু যাচ্ছে 0 1 2 3 4 5 6 7 8, তাহলে দেখো 0 থেকে 1 পর্যন্ত এটা 1 সেকেন্ড, 1 থেকে 2 পর্যন্ত 2 সেকেন্ড, এইভাবে আমরা ধরলাম এটা 9 আর এটা 10, তাহলে 9 থেকে 10 পর্যন্ত সেকেন্ডটাই হচ্ছে 10তম সেকেন্ড। তাহলে তম সেকেন্ড হলে আমাদের এই টাইপের উদ্দীপক গুলা কি হবে বলতো সলভ হবে। আশা করি তম সেকেন্ড যে বিষয়টা আছে তোমরা পারবা। এখন কোন কারণে যদি তম সেকেন্ড সমবেগ হয়, এই যে তম সেকেন্ড সমবেগ বলতে এমন লেখচিত্র দেয়, তোমাকে বলছে যে 80তম সেকেন্ড বা 80 সেকেন্ডে বা 70 সেকেন্ডে বা 80 সেকেন্ডে বস্তুটা কততম মানে কত দূরত্ব অতিক্রম করবে এতটুকু বলতে পারে। 80তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তোমাকে বলতে পারে। তাহলে 80তম সেকেন্ড যদি সমবেগ হয়, কোশ্চেন যদি থাকে তম সেকেন্ড সমবেগ হলে সূত্র, তাহলে আমাদের সূত্র S ইকুয়াল VT, এটা ফিক্স। এই T এর মান অলওয়েজ 1, T এর মান 1 সেকেন্ড। কেন 1 সেকেন্ড হবে, কারণ ওই তম সেকেন্ড বলতে একটাই সেকেন্ড বোঝায়, আর বেগের মান যত দেয়া আছে তত হবে। এখন আমরা যদি কোনো কারণে এই উদ্দীপকের 80 সেকেন্ডে সলভ করতাম তাহলে আমাদের উত্তর হইতো কি বলতো, বেগের মান দেয়া আছে কত 12 আর T হচ্ছে কি 1, তার মানে কত মিটার 12 মিটার। আশা করি তোমরা তম সেকেন্ড বিষয়টা বুঝতে পারছো যে আমাদের কিভাবে ম্যাথ করতে হবে।
আচ্ছা, এখন 10তম সেকেন্ড এগুলো যদি আমাদের হয়ে যায়, এখন আমরা বেগ সময় লেখচিত্র বুঝতে পারছি। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে যদি আমাদের এখান থেকে অতিক্রান্ত দূরত্ব চাইতো, তাহলে আমরা এ বি এর অতিক্রান্ত দূরত্ব বের করতাম কোন সূত্র দিয়ে? এই যে 1 এবং 2 নম্বর সূত্র ইউজ করে S1 এর মান পাইতাম। বি এবং সি দুইটা সূত্র ইউজ করে কি পাইতাম? এস ইকুয়াল ভিটি সূত্র। আর সি ডি পাইতাম হচ্ছে ইকুয়াল টু সমবন্ধনের ক্ষেত্রে। আশা করি এগুলা পারবা তোমরা। এখন আসো, তোমরা গাইড বা বোর্ড গুলো দেখলেই ইনশাআল্লাহ সবগুলো পেরে যাবা এক নজর। লাস্ট ভিউ তোমাদের শুধু মনে করাই দিচ্ছি। এখন বেগের পরিবর্তন, গতিকালে বেগের বিভিন্ন অবস্থা, গতিবেগের পরিবর্তন, এমন টাইপের কথা আসলে তোমরা এই সূত্র ইউজ করবা, v ইকুয়াল s2 মাইনাস s1 ডিভাইডেড t2 মাইনাস t1। আর ত্বরণের পরিবর্তন, বেগের প্রকৃতি, বেগের পরিবর্তনের হার, এমন কোনো কিছু আসলে তোমরা কি বের করবো বলো তো? ত্বরণ বের করবো। a ইকুয়াল v2 মাইনাস v1 ডিভাইডেড t2 মাইনাস t1। এখন আমাদের আরেকটা পয়েন্ট শুধু বাকি আছে, সেটা হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র। ত্বরণ সময় লেখচিত্র মানে হচ্ছে প্রতিটা পয়েন্টে কি নির্ণয় বাবা? প্রতিটা পয়েন্টেই ত্বরণ নির্ণয়। তাহলে প্রতিটা পয়েন্টে ত্বরণ নির্ণয়, এটা হোক বা এটা হোক, যে কোনো একটা লেখচিত্র হোক, আমরা প্রতিটা পয়েন্টে ত্বরণ নির্ণয়। যেমন এর ক্ষেত্রে ছিল প্রথম 60 সেকেন্ড, প্রথম 60 সেকেন্ডে আমাদের 1 নম্বর যে উদ্দীপক, এখানে ত্বরণ ছিল a ইকুয়াল 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর পরবর্তী হচ্ছে কত সেকেন্ড? 20 সেকেন্ডে ত্বরণ ছিল a ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আমাদের তৃতীয় যে সেকেন্ডে আছে, আমরা যদি এখান থেকে বের করি তাহলে কত আসে? আমরা ধরে নিলাম পরে শেষ সেকেন্ডে ধরলাম 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার, -3। কেন? কারণ এটা বন্ধন। আমরা ধরলাম পরবর্তী 40 সেকেন্ডে আসছে -0.3। তাহলে এটা আমরা প্রতিটা পয়েন্টে কি নির্ণয়? ত্বরণ নির্ণয় করতে পারছি। এখন ত্বরণ নির্ণয়ের পর আমাদের হচ্ছে ত্বরণ সময় লেখচিত্রের কাজ। যেহেতু লেখচিত্র, তাহলে আমাদের কাজ হবে এমন, এইদিকে কি বলতো অলওয়েজ সময় হবে, আর এদিকে কি হবে বলতো? ত্বরণের মান হবে। ত্বরণের আমরা দেখবো প্লাস মাইনাস কাউন্ট না করে দেখবো সর্বনিম্ন ডিজিট থেকে সর্বোচ্চ ডিজিট, মানে 0, তারপর কত আসে? 0.2, তার উপরে কত আসে? 0.3। আর নিচের দিকে মাইনাস, উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, তার -0.3। এটা যদি হয়ে যায়, আর এই যে এক্স অক্ষ বরাবর যেগুলো আছে, এক্স অক্ষ বরাবর সময় আছে, উদ্দীপকে যে সময়ের মান দেয়া আছে, আমরা এই সময়ের মানগুলো বসাই দিব। 0, তারপরে 20, 40, 60, 80, 100 আর 120। এমন যদি হয়, তাহলে আমাদের উদ্দীপকে প্রথম 60 সেকেন্ড 0.2 তে ছিল, তাহলে প্রথম 60 0.2 মানে এই যেমন লেখচিত্র। পরবর্তী 20 কি সমবেগে ছিল, কোনো কিছু দাগ কাটার দরকার নেই। আর পরবর্তীটা কত গেছে বলতো? -0.3। এই 120 পর্যন্ত 0.3। তার মানে এটাই ত্বরণ সময় লেখচিত্র। এখানে দিবা ত্বরণ, আর এখানে দিবা সময়। তার মানে এটি ছিল আমাদের কি বলতো? ত্বরণ সময় লেখচিত্র। এখান থেকে তোমরা ফাইন্ড আউট করতে পারো, বলতে পারো, ব্যাখ্যা চাইলে ব্যাখ্যা দিতে পারো, সি ডি। তার মানে তুমি এখান থেকে বলতে পারো এ বি অংশে কি বলতো গাড়িটি বা বস্তুটি 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যায়, বিসি অংশে গাড়িটি কি সমবেগে যায়, তাই ত্বরণ 0। আর সিডি অংশে গাড়িটি কিসে যায় বলতো? সমবন্ধনে যায়, যেখানে বন্ধনের মান 0.3। তার মানে তোমাদের যে এই পার্টটা পড়াইলাম, এই পার্ট থেকে আমাদের দেখো, আমাদের যে বোর্ডে লেখাগুলো আছে, বেগ সময়, দূরত্ব বা সরণ সময় বা ত্বরণ সময়, এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবেই ইনশাআল্লাহ কোনো না কোনো বোর্ডে। ইভেন বোর্ডের যে কথাগুলো আছে, এখান থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবে।